এইবারের যে নির্বাচনটা হচ্ছে এটা তো সাংবিধানিক প্রক্রিয়াতে হচ্ছে, তাহলে বাংলাদেশের সংবিধান যেটা 1972 সালের সেটা 14 বার সংশোধিত হয়ে সর্বশেষ যে অবস্থায় আছে ওই ভার্সনে কি গণভোট আদৌ আছে? যদি না থাকে তাহলে এই গণভোটটা আসলে অ্যানাদার লিগ্যাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আমার কো আলোচক এবং আপনি আগে সালাম দিয়েছেন, তারপর আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। প্রথম কথাটা হচ্ছে আমাদের কনস্টিটিউশনে কিন্তু 17 বার অ্যামেন্ডমেন্ট হয়েছে, আর ড্রাস্টিক অ্যামেন্ডমেন্ট বা বলতে পারেন রিরাইটিং অফ দ্য কনস্টিটিউশন হয়েছে 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে। সো 15 অ্যামেন্ডমেন্টেই এই গণভোট রেফারেন্ডাম এই বিধানটাকে বাতিল করা হয়েছে। ওখানে একটু সমস্যা থেকে গেছে। 15 অ্যামেন্ডমেন্টে যেটা বাতিল করা হয়েছে সেটা দিয়ে 12 অ্যামেন্ডমেন্টে ছিল হচ্ছে রেফারেন্ডামকে অনেকগুলো সংশোধন করে নিয়ে আসা হয়েছিল। এখন 15 অ্যামেন্ডমেন্ট যেটা বাতিল করছে সেটা অরিজিনাল কনস্টিটিউশন প্রভিশন বাতিল করছে, 12টা বাতিল করেনি। সো দেয়ার ইজ স্টিল উই ক্যান সে দেয়ার ইজ এ প্রভিশন অফ রেফারেন্ডাম। কিন্তু এই টেকনিক্যালিটিটা আরও সরে গেল হচ্ছে 15 অ্যামেন্ডমেন্টকে আমরা চ্যালেঞ্জ করে রিট পিটিশন ফাইল করলাম। সেই রিট পিটিশনে কোর্ট ডিক্লেয়ার এই রেফারেন্ডামটাকে 15 অ্যামেন্ডমেন্ট দিয়ে যে অ্যামেন্ড করা হয়েছে দ্যাট ইজ ভয়েড অ্যান্ড ইললিগাল। তার মানে রেফারেন্ডামটা রিস্টোর্ড। এবার সেকেন্ড কোশ্চেন, আজকে যে রেফারেন্ডামটা হচ্ছে এই রেফারেন্ডামটা কনস্টিটিউশনের আন্ডারে হচ্ছে কি হচ্ছে না? প্রথম কথা, রেফারেন্ডাম কেন? আপা যে বললেন রেফারেন্ডামটা কেন, আমি ছাত্র হিসাবে, আমি আপাত শিক্ষক মানুষ, অনেক জ্ঞান গর্ব, আমি শেখার জন্যই বলতেছি। রেফারেন্ডামটা দেওয়া হয় আপনার কিন্তু সমস্ত ডিসিশন অ্যাক্ট অফ দ্য পার্লামেন্ট পাস বাই ইউর রিপ্রেজেন্টেটিভ। সো আপনি মেম্বার অফ পার্লামেন্ট পাঠাচ্ছেন, আপনি এমপি পাঠাচ্ছেন, সেই এমপিরা আপনার পাওয়ারটা এক্সারসাইজ করতেছে। তার মানে আমি যখন ভোট দিচ্ছি আমার এমপিকে জেতানোর জন্য আই এম ডেলিগেটিং মাই পাওয়ার টু মাই মেম্বার অফ পার্লামেন্ট। তাহলে তো তারা ওটা করতে পারত। কেন? হোয়াই দ্য ডাইরেক্ট ভোটিং সিস্টেম? 1800 শতকে এই রেফারেন্ডাম প্রথম আসলো, কারণ গ্রিক সভ্যতায় সিটি স্টেটে এই রেফারেন্ডামটা ছিল। সেটা কি, যখন সমস্ত মানুষ তার ডাইরেক্ট ভোট দিয়ে ফান্ডামেন্টাল কোশ্চিন নির্ধারণ করবে। আমরা কিন্তু যা কিছুই করতেছি, এই কনস্টিটিউশনের কথা বলেন, আচ্ছা জুলাই সনদ বলেন, এটা আমি কিভাবে আমাকে শাসন করব, সেই শাসন ক্ষমতার একটা কন্ট্রাক্ট বিটুইন মি অ্যান্ড দ্য স্টেট, নাথিং এলস। সো এই সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটা এই যে আমি এখানে দিলাম, এই জুলাই সনদে আমি যেগুলো কথা বলছি সেগুলোই কনস্টিটিউশনের মধ্যে নাই। তাহলে আমি তো আপনাকে ওই ক্ষমতাটুকু দিইনি যে এই আপনি এক্সারসাইজ করে যে অ্যামেন্ড করবেন, সে ক্ষমতা তো আপনার কাছে নাই। তাহলে যে ক্ষমতা ডেলিগেট করতেছে তার কাছে আমার যেতে হবে। এবং এই জিনিসটা কেন এই কথা বললাম, বাংলাদেশের প্রথম রেফারেন্ডাম হলো 1977 সালে। সেই 77 সালের কোশ্চিনটা ওই জন্য আমি খুঁজতেছিলাম, আমার আজকে এখানে নাই। 77 সালের কোশ্চিনের মধ্যে ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্ধারিত অনুসৃত সকল কর্মপন্থাকে তুমি সমর্থন করো কিনা। তার মানে হচ্ছে 19 দফা। এবং এই 19 দফাকে সমর্থন করো কিনা, ওখানে কিন্তু আর 19 দফা ছিল না, ওখানে হা অথবা না ছিল, তো টিক দিবে মানুষ। জেনারেলি জিয়াউর রহমান সাহেব যখন এসে বহুদলীয় ডেমোক্রেসি স্ট্যাবলিশ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম নিয়ে আসলেন, আল্লাহ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার উৎস নিয়ে আসলেন। এই জিনিসগুলো মানুষ কি ধরে নিলেন যে হি ইজ দ্য ম্যান, আমরা চাচ্ছি, অতএব এই লোক তার 19 দফা কোনদিন খারাপ হতে পারে না, 19 দফা পড়ার কোনো দরকার নেই। আর দ্বিতীয় কথাটা কি দেখেন, যেরঞ্জন খাল কাটতে গেলেন তখন কিন্তু উনি এই হেঁটে যাওয়ার সময় মানুষ তাকে দেখার সুযোগ পাইল যে একটা মানুষ রোদের মধ্যে কোদাল নিয়ে যে খাল কাটতেছে, এটা তো আমার লোক, তাহলে আমার লোক আমার ভাগ্যের পরিবর্তনের জন্যই কাজ করবে। সো কনসেপশন হচ্ছে এই যে 4টা কোশ্চেনের কথা বলছে, 4টা দেন আর একটা দেন। কনসেপশনটা হচ্ছে পলিটিক্যাল পার্টিজ আমার কাছে কি চায় এবং আমি তাকে কতখানি সমর্থন করি। এই ক্ষেত্রে আমি পুরোপুরি আপার সাথে এই জায়গাটায় অনেকেই বলছে যে এত জটিল না করে কিভাবে এভাবে সিম্পল করা যেত কিনা। অনেকে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রতিনিধি এবং তিনি যা যা সিদ্ধান্ত নিয়েছেন তা আমি সমর্থন করি, এরকম ল্যাঙ্গুয়েজে করা যেত কিনা। যেত না, কারণ কি আমাদের আজকের জুলাই সনদ আর এলএফও এক 1970 সালে যে এলএফও ছিল সেটা কিন্তু ইয়াহিয়া প্রমোলগেটেড করেনি, ওই এলএফও করছিল সমস্ত রাজনৈতিক দল মিলে।
যে পাকিস্তানের বেসিক ডেমোক্রেসির যে কনস্টিটিউশন সেটা রিডান্ডেন্ট করা হলো, নতুন কনস্টিটিউশন রিরাইট করা হবে, এবং এর জন্য এই যে সংসদ পার্লামেন্ট ইলেকশন হবে এরাই হচ্ছে পরবর্তীতে গণপরিষদ হিসাবে পাকিস্তানের জন্য একটা কনস্টিটিউশন দিবে। ঠিক এবারে তো ইউনূস সাহেব কিছু বলেনি, সব পলিটিক্যাল পার্টি এক হয়ে তারা জুলাই সনদে স্বাক্ষর করলেন। তাহলে আপা যেটা বললেন জি, যে যে জটিলতাটা তৈরি হচ্ছে, ইন্টারিমের মানে দায় ছিল যে এই গণভোটের প্রচারণাটা একেবারে গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছানো। এইটা এখন আমরা দেখতে পাচ্ছি নর্মালি একটা গণভোটের আগে মিনিমাম 6 মাস এই ক্যাম্পেইনটা চলে। না না, 29 দিনের মাথায় 1977 সালে হয়েছে। আর That এবারে was an exception. এবারে বাট নর্মালি গ্লোবালি যেটা দেখা হ্যাঁ, গেছে globally যে দেখা গেছে। রেফারেন্ডামের আগে সাফিসিয়েন্ট টাইম দেওয়া হয় যাতে ভোটাররা এডুকেটেড হতে পারে যে কিসের উপরে যাচ্ছে। জি। এখন যেহেতু হ্যাঁ এবং না দুইটা অপশন আছে, এক্ষেত্রে যারা হ্যাঁ পছন্দ করবে, গণপ্রতিনিধিত্ব যারা করবে, তারা তো তাদের ভোটারদেরকে হাঁর দিকে ডাইভার্ট করার চেষ্টা করবে, নার দিকে যাবে। তারা তো নিউট্রালিটি যেটা ইন্টারিমের কাছে এক্সপেক্টেড ছিল ওইটা কি মিস আউট হচ্ছে না? না, কারণ কি সবাই তো সাইন করলেন, না পক্ষে কেউ নাই তো, হার পক্ষে আছে। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো এটা চাই, এটা Exactly. বাস্তবায়ন করতে। তুমি জনগণ এটা চাও কিনা? আবার এখানে প্রশ্নটা কিন্তু হা বা না, বিএনপি না ক্যাম্পেইন করবে না তার কোনো সুযোগ নাই, কারণ সে হি সাইন্ড ইট। জামাত ইসলাম না ক্যাম্পেইন করবে নাই, সো এনসিপি বাইরে ছিল, তারা এখন অ্যাডপ্ট করে নিছে। সো এখানে সমস্ত রাজনৈতিক দল চায় হ্যাঁ, তুমি এটাকে কি চাও? এই সিমিলারিটি হচ্ছে ব্রেক্সিটের মতো। ব্রেক্সিটে কিন্তু তখন লেবার এবং কনজারভেটিভ সবাই চাইছিল যে আরো কিছুদিন ইউরোপিয়ান ইউনিয়নে থাকতে। জনগণ এটাকে থাকতে চায় কি চায় না, জনগণ সেখানে দিয়ে দিল ব্রেক্সিটের পক্ষে হ্যাঁ। লেবার এবং কনজারভেটিভ বোথ বিকাম হেল্পলেস, তাদেরকে কি করতে হলো? পুল আউট করতে হলো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। সো সেম থিংস এখানে আমরা মানে দ্বিকক্ষ চাই, আমরা প্রধান বিচারপতি যে জ্যেষ্ঠজন হবে সেটা চাই, এগুলো দেখার কোনো কথা নাই। বিএনপি এখানে সাইন করছে, বিএনপি বলতেছে আমরা এটা চাই, জামাত ইসলাম বলতেছে আমরা চাই, এনসিপি চাই, জনগণ চায় কিনা? জনগণ যদি হ্যাঁ বলে এটা ইমপ্লিমেন্ট হবে, জনগণ হ্যাঁ না বললে এটা ইমপ্লিমেন্ট হবে না।